TV9 বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতে। আপনারা সবাই জানেন যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। ইমনকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য করে আক্রমণ করা হয়েছে, আর তারপর থেকেই ইমন সিদ্ধান্ত নেয় যে সোশ্যাল মিডিয়াতে তিনি থাকবেন না। কেন সেই সিদ্ধান্ত, কতটা খারাপ লেগেছে ইমনের, এবং সেই সূত্র ধরে যেসব প্রশ্ন আসছে সেগুলো আমাদের মনে হয়েছে ইমনকে জিজ্ঞেস করা অত্যন্ত জরুরি। সেই কারণে এই মুহূর্তে ইমনের সঙ্গে ইমন, তুমি আমাকে বলো, ঘটনাটা আমরা সবাই জানি যে তোমার মায়ের মৃত্যু দিনে তোমার একটা পোস্ট এবং সেখানে একটা মন্তব্য আসে যেটা তোমাকে ভীষণভাবে আঘাত দিয়েছে। তারপরে এরকম একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? আমার এটা মনে হয়েছে ভাস্বতী, প্রথমত থ্যাঙ্কস ফর কামিং টু মাই হাউস। আমার একটা জিনিস মনে হয়েছে যে আমাকে যা খুশি বলুক, কোনো অসুবিধা নেই। আমি সেটাকে আমার খারাপ লাগুক ভালো লাগুক সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু যেই মানুষটা তার গোটা জীবনটা আমার জন্য দিয়ে দিয়েছেন, হ্যাঁ, ডাবল MA হওয়া সত্ত্বেও আমাকে গান শেখাবেন বলে, আমাকে পড়াশোনা শেখাবেন বলে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। একটা নয়, দুখানা চাকরি, বড় চাকরি ছেড়ে দিয়েছেন যে আমি মেয়ের সঙ্গে থাকবো। তো সেই মানুষটাকে যদি তার মৃত্যুদিনে কোনো রকম খারাপ কথা বলা হয় এবং সেটার কারণ যদি আমি হই, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এটা আমার মা ডিজার্ভ করে। আমার মা এটা ডিজার্ভ করেন না। কারোর মা কারোর বাবা এটা ডিজার্ভ করেন না। কারণ আজকে আমরা এখানে আমরা এই ঘরে যতজন মানুষ রয়েছি, ক্যামেরার ওপারে যতজন মানুষ রয়েছেন, আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের বাবা মার জন্যে, তাদের স্যাক্রিফাইসের জন্যে আমরা এখন করে খাচ্ছি। শি ডাজন্ট ডিজার্ভ দিস। তো আমার মনে হয়েছে যে মানুষ এখন কোথায় থামতে হয় সেটা বোধহয় ভুলে গেছেন। এতদিন আমি সহ্য করেছি আমাকে যা যা বলা হয়েছে, কিন্তু যেই মুহূর্তে আমার মায়ের কথা বলা হয়েছে সেখানে আমি নিজে পার্সোনালি ব্যক্তি ইমন হিসেবে সোশ্যাল মিডিয়াটাকে পরিত্যাগ করেছি। কিন্তু আমার বিভিন্ন কাজের খবর দেওয়ার জন্য আমার টিম তারা রয়েছে, কাজ তো আমাকে করতেই হবে এবং সেটা আমার দর্শক বন্ধুদেরকে জানাতেই হবে। সকলে যে আমায় খারাপ বাসেন সেটা তো নয়, আমাকে ভালোবাসার মানুষও অনেক আছেন। তারা হয়তো অনেকে নিভৃতে থাকেন, অনেকে চুপ থাকেন, কিন্তু আমি জানি আছেন। তো তাদেরকে তো আমার জানাতে হবে যে আমি এই কাজটা নিয়ে আসতে চলেছি। তো আমার দর্শক বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা আমাকে ভালোবাসেন, সবাই যে আমাকে একেবারে ঘৃণা করেন সেটা তো নয়, সেটা হতেই পারে না। তো আমি তাদের জন্য, আমার টিম সোশ্যাল মিডিয়ায় থাকবে, আমার খবর নিশ্চয়ই তারা জানাবে, আমার কাজের খবর। কিন্তু ব্যক্তি ইমন, আমি যে আমার ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতাম আমার বন্ধুদের সঙ্গে, আমার খুব ভালো লাগতো সেগুলো আর আমি করব না। কারণ তাতে করে আবার পরবর্তীকালে আজকে আমার মাকে নিয়ে বলেছে, কালকে আমার বাবাকে নিয়ে বলবে, তারপরের দিন আমার ছেলে মেয়ে হলে তাকে নিয়ে বলবে, কাউকেই তো বাদ দিচ্ছে না। এই যে ব্যক্তিগত আক্রমণের জায়গাটা, আমরা যদি দেখি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেখানে শুভশ্রীর পরিবারকে টেনে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তোমার ক্ষেত্রে আমরা দেখছি তোমার মা, যিনি এই মুহূর্তে পৃথিবীতেও নেই, তাকে একটা মন্তব্য করা হচ্ছে। বা আমরা দেখছি শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যার চেহারার কিছু জিনিস টেনে তাকে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই সামগ্রিক চিত্রটাকে তুমি কিরমভাবে দেখছো? না, আসলে শিল্পীরা সবসময়ের জন্যেই একটা সফট টার্গেট বলে আমার মনে হয়। কারণ আমাকে যদি কেউ আমার মাকে নিয়ে কথা বলেন, তারা খুব ভালো করে জানেন যে এই মানুষটা ঘুরিয়ে আমার মাকে নিয়ে কোনো কথা বলবে না। বুঝতে পারছো? তারা যদি আমার ফ্যামিলি নিয়ে কথা বলে, আর সম্রাজ্ঞী যে আমাদের যিনি রাইটার, যিনি লেখেন, সম্রাজ্ঞীর বাচ্চাকে নিয়ে বলেছে। বুঝতে পারছো? ওরা কিন্তু জানে যে সম্রাজ্ঞী ঘুরিয়ে তার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবে না, কারণ আমাদের ওই শিক্ষাটাই নেই। আমরা একটা কমপ্লিটলি অন্য শিক্ষায় মানুষ হয়েছি, এটা আমি খুব গর্ব করে বলি। আজকে যদি আমাকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে যদি আমাকে বিভিন্নভাবে ব্যাশিং করা হয়, আমার 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 পরিবার নিয়ে, আমার শরীর নিয়ে, আমার সমস্ত কিছু নিয়ে, আমার কাজ নিয়ে, আমার রাজনৈতিক মতাদর্শ নিয়ে, সব কিছু নিয়ে ধরো আমাকে ব্যাশিং করা হচ্ছে, আমি যে ঘুরিয়ে তাকে সেই ব্যাশিংটা করব না সেটা তারা জানে।
সেই জন্যে এটা বেড়ে চলেছে। ভাস্বতী, আমি কিন্তু ক্রিটিসিজমটাকে ভয় পাই না। আমি ক্রিটিসিজমটাকে ভীষণ সাদরে গ্রহণ করতে জানি। আমার যদি কোনো গান কারোর খারাপ লেগে থাকে, সে যদি এসে আমাকে এই কথাটা বলেন যে ইমন আপনি এই গানটি অত্যন্ত খারাপ গেয়েছেন, আমি সেটাকে সাদরে গ্রহণ করব, আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব। কিন্তু আজকে আমার মাকে খারাপ কথা বলা হচ্ছে, আমি সেটা কি রেকটিফাই করব? এটা কি কেউ আমাকে রেকটিফাই করার জন্য বলেছেন? নয় তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না, এটা একটা ভিশিয়াস সাইকেল, এটা একটা লুপ হোল। এটা থেকে বেরোতে পারবেন না, কোনো সেলিব্রিটিরা বেরোতে পারবেন না। দর্শকই আমাদের মাথায় করে রাখেন, দর্শকদের জন্যে আমি আজকে তোমার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু যারা এই কথাগুলো বলছেন আমার মনে হয় না তারা আমার দর্শক। এটা কি হিংসার থেকে আসছে নাকি ঈর্ষার থেকে আসছে? কারণ তুমি যখন থেকে গান গাওয়া শুরু করেছো, তারপরে আমরা যদি তোমার পথ চলা দেখি, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, অনেকগুলো টিকের ব্যাপার থাকে। তুমি জাতীয় পুরস্কার খুব আগে পেয়েছো, মানে কেরিয়ার শুরুর একদম মুখে পেয়েছো। তারপরে আমরা যদি প্লেব্যাকে দেখি, তোমার উত্থান নজর কাড়া। আমরা যদি তোমার শো এর সংখ্যা দেখি, প্রচুর শো তুমি করো, দর্শকের প্রচুর ভালোবাসা তুমি পাও, এগুলো যত বেড়েছে তত কি তোমার প্রতি হিংসা বেড়েছে নাকি ঈর্ষা বেড়েছে? নিশ্চয়ই, মানে তুমি একদম রাইটলি পয়েন্ট করেছো। আমি দেখছি যে না, এটা আমার মনে হয় একটু কপালের ব্যাপার আছে। এটা আমার একটা কপাল, জানো তো। মানে আমি যবে থেকে গান করা শুরু করেছি, আমি তো আগে একেবারেই রবি ঠাকুরের গান গাইতাম। তো সেই ক্ষেত্রে আমি জিন্স পরে রবীন্দ্রনাথের গান গেয়েছি বলে আমাকে বলা হয়েছে কেন জিন্স পরে রবীন্দ্রনাথের গান, সেই নিয়ে একেবারে তোলপাড় হলো। বিভিন্ন শিল্পীরা ফেসবুকে লাইভ করে আমাকে নিয়ে যা নয় তাই বললেন। এগুলো হয়েছে, আমার সঙ্গে হয়ে এসেছে। শুধু তাই নয়, বিফোর স্টার্টিং মাই ক্যারিয়ার, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাকে একজন আমার টিচারই বলেছিলেন যে তো লজ্জা করে না তুই হাত কাটা ব্লাউজ পরে গান করিস? বুঝতে পারছো, তখন থেকেই হয়ে এসেছে। তো আমি মাঝে মাঝে বুঝতে পারি না আমি কি ভুল নাকি ওনারা ভুল। তারপর আমি দেখলাম যে আমার তো আর কিছু করার নেই এখানে। মানে আমি যদি মানুষটাই এরকম হই, আমি যদি নিজের মতো চলতে পছন্দ করি, আমি তো কারো ক্ষতি করছি না। আমি তো কাউকে গিয়ে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে অন্যায় কথা বলছি না, আমি তো সেটা বলছি না। আর এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে আমাকে যে ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভাস্বতী, এনাদের কি মনে হয় যে আমি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি না? এনাদের কি মনে হয় যে আমি একেবারে বাংলার মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার কোনো অবদান নেই? তোমার বঙ্গবিভূষণ পাওয়া নিয়ে একটা সাংঘাতিক আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং দেখেছি, এবং সেখানে বলা হয়েছে যে তুমি চটি চাটা, মানে তৃণমূল কংগ্রেসের সমর্থক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, এবং এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে সেই কারণেই তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো। কিন্তু এই ধরনের মন্তব্য আসার পরে তুমি কিভাবে রিয়্যাক্ট করো? তোমার প্রতিক্রিয়া কি হয়? না, প্রথমত তো এই অ্যাওয়ার্ডটা আমি একা পাইনি। এই অ্যাওয়ার্ডটা আরও অনেক গুণী শিল্পীরা পেয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই কারণে, বাংলার শিল্পীদেরকে যে সবসময় একটা পেছনের সারিতে রাখা হয় যে কোনো জায়গায়, মানে প্রোগ্রামের ক্ষেত্রে, টাকার চাওয়ার ক্ষেত্রে, আরও বিভিন্ন জায়গাতে, যে হ্যাঁ ঠিক আছে ওরা তো আমাদের নিজেদের ঘরের লোক, মানে এই অ্যাপ্রোচটা থাকে। তো সেই ক্ষেত্রে সঠিক মূল্যায়ন কতটা হয় আমি জানি না। কিন্তু এই যে শিল্পীদেরকে ডেকে উনি অ্যাওয়ার্ডটা দিলেন, আমাকে তো একা দেননি, আমার সঙ্গে তো আরও 15-20 জন পেয়েছেন। আমি এটা বুঝতে পারছি না আমাকে কেন একা বলা হচ্ছে। সবাই তো পেয়েছেন এবং প্রত্যেকে ডিজার্ভিং। ইভেন যখন আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, আমি তখন আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। আমি জানতাম না যে আমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমি আইএনসি ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞ যে ওনারা ভেবেছেন আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যেতে পারে। আমাকে একটা কথা বলো ভাস্বতী, আমার গান যে অস্কারে টপ 79 সংসে নমিনেটেড হলো, আমি সেটা কার চটি চেটে সেই নমিনেশনটা পেয়েছিলাম? সেই দৌড়টায় আমি কার চটিটা চেটেছিলাম? আমায় যদি এখানে একজনও বলে দেন না এই লোকটার চটি চাটতে হবে, আমি চলে যাব প্লেন ধরে গিয়ে চটি চেটে আসবো। সেটা তো আমাকে এই উত্তরটা কারোর কাছে আছে? কারোর কাছে নেই। যে একটা বাংলা গান, একজন বাংলা গানের শিল্পী, তার
গান অস্কারের মতো মঞ্চে গেছে, হোক না টপ 79 সঙ্গে, তাতে কি হলো, গেছে তো। বা জাতীয় পুরস্কারের ক্ষেত্রে আমার এটাই বক্তব্য, প্রথম গান গেয়ে জাতীয় পুরস্কারটা আমি কার চটি চেটে পেয়েছিলাম? আমি কি শুধু তৃণমূল গভর্নমেন্ট আসার পর থেকে 2011 সাল বোধহয় এসেছেন, তো আমি কি তখন থেকে গান গাইছি? মানে এরকম হচ্ছে 2011 সালে দিদি এলেন, আমি তারপরে সারেগামা পাধানিসা শিখেছি, আমি তখন থেকে গান গাওয়া শুরু করেছি। তার আগে আমি গান গাইতামই না, তার আগে আমি জানতামই না সারেগামা পাধানিসা কোথায় থাকে তারা। একটা জিনিস আমরা বুঝতে পেরেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলে, খেয়াল করে, এমনিতেই তোমার অনুরাগীর সংখ্যা প্রচুর, যারা প্রচন্ড ভালোবাসে তোমার গান শুনতে। No doubtedly. অনেকে কিন্তু খুব আহত হয়েছে তুমি উন্নয়নের পাঁচালী গেয়েছো বলে। তৃণমূল সরকারের পক্ষে যে গান উন্নয়নের পাঁচালী, সেটা তুমি গেয়েছো বলে তারপর থেকে তাদের মনে হয়েছে ইমন কেন এরকম করলো। সেই জায়গাটাকে তুমি কিরম ভাবে দেখো? দেখো, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমার কাছে একটি প্রপোজাল এসেছিল। আমাকে বলা হয়েছিল যে তোমাকে গাইতে হবে, এরকম বলা হয়নি, আমাকে বলা হয়েছিল তুমি গাইলে খুব ভালো হয়। দিদি এমন একজন মানুষ যিনি বরাবর আমাকে অত্যন্ত ভালোবেসেছেন, আমার গানকে অত্যন্ত ভালোবেসেছেন। তা যখন আমি এরকম একটা আমাকে বলা হলো, আমি কেন গাইবো না বলতে পারো? তুমি একজন পেশাদার শিল্পী। আমি একজন পেশাদার শিল্পী, আমার কাজ হচ্ছে গান গাওয়া। আমি তো এই কয়েকদিন আগে ভাস্বতী উত্তরাখণ্ডে গিয়ে মোদিজির প্রোগ্রাম করে এসেছি, তাহলে আমি বিজেপি? তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও। আমি আজকে TV9-এর ক্যামেরার মাধ্যমে আমি এটা দর্শক বন্ধুদের কাছে জানতে চাইছি। আমি পাঁচালি গিয়েছি মানে আমি তৃণমূল। আমি উত্তরাখণ্ডে গিয়ে মোদিজির সভায় নয়, মোদিজির একটা প্রোগ্রামে গান গেয়ে এসেছি মানে আমি বিজেপি। আমি কুম্ভের মেলায় গিয়ে গান গেয়ে এসেছি মানে আমি বিজেপি। আরে ভাই, তোমার চশমা লাল, আমার চশমা গেরুয়া, আচ্ছা আমার এইটা হচ্ছে সবুজ, তাহলে কি এইগুলো ডিফাইন করে না? এগুলো ডিফাইন করে না কে তৃণমূল, কে বিজেপি, কে CPM। আমি এটা বিশ্বাস করি, আমার কাজ হচ্ছে গান গাওয়া। আমাকে যে ভালোবেসে, এই ভিক্টোরিয়াতে আমি আর ডোনাদি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করে এলাম, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, তাহলে আমি বিজেপি? এইভাবে কিভাবে আমরা ক্যাটাগরাইজ করে নিচ্ছি? যাদের খারাপ লেগেছে তাদের কাছে আমি তাদের খারাপ লাগার জন্য আমি দুঃখিত যে আমার কোনো একটা ব্যবহার, কিন্তু আমাকে যদি আপনারা বেঁধে দেন, আমাকে যদি আপনারা একটা গণ্ডির মধ্যে আটকে রাখেন, তাহলে কি সেটা ঠিক হবে? আমার কাজ তো গান গাওয়া। আমি বাংলা গান গাইবো, আমি হিন্দি গান গাইবো, আমি বিভিন্ন ভাষার গান গাইবো, আমি বিভিন্ন দলের হয়ে গান গাইবো, আমি কলকাতায় গান গাইবো, বম্বে গান গাইবো, চেন্নাইতে গান গাইবো। আপনাদের তো সেলিব্রেট করা উচিত এরকম একজন আর্টিস্টকে। আমি আমার কথা বলছি না, আমি বলছি সব স্তরের শিল্পীকে। কিন্তু আমরা দেখছি যে সাংঘাতিক আক্রমণ আসে এবং মহিলাদের উপরে সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক, বিশেষত মহিলাদের উপর। ও ইয়েস, 100%। যদি তারা নায়িকা হয়, যদি গায়িকা হয়, Absolutely. এটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। তাদের চেহারার গড়ন নিয়ে কথা বলা হয়, তাদের পোশাক নিয়ে কথা বলা হয়। আমরা দেখেছি স্টেজে তোমার গান গাওয়ার সময় ভঙ্গি কি হবে সেটা সেটাও নিয়ে ঠিক করে দেবে। পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কমেন্ট আসে। হ্যাঁ, এইরকম কমেন্ট যখন আসতে থাকে তখন মানসিকভাবে সেটা কতটা সমস্যা তৈরি করেছে তোমার জীবনে? আমি অনেক পজিটিভ ক্রিটিসিজমও নিয়েছি। যেমন আমি শো করছিলাম একদিন, তো শো করতে করতে সামনে আমাদের সাউন্ডের মনিটরগুলো রাখা থাকে। ইউজুয়ালি আমি দেখেছি অনেকে মনিটরের ওপর পা রেখে পারফর্ম করে, তো আমার ওইটা খুব ভালো লাগতো। তো আমি ওটার ওপর পা রেখে না পারফর্ম করেছি, বেশ অনেক করে এসেছি। হঠাৎ করে কেউ কিছু বলেনি, একজন একটা কমেন্টে লিখলেন যে দিদি আমি সাউন্ডের ব্যবসা করে আমি খাই, আমি একজন সাউন্ড ভেন্ডার, আপনারা যে ওই মনিটরের ওপর পাটা রাখেন ওটা তো আমাদের রুটির জায়গা, আমার দেখতে দিদি খুব খারাপ লাগে। তারপরের দিন থেকে আজ অবধি আমি ওটা করিনি। আমার মনে হয়েছে কথাটা ঠিক। মেকআপ আর্টিস্টদের কোনো ব্রাশ পায়ে লেগে গেলে আমি দেখেছি ওনারা প্রণাম করেন। আমি যখনই ওনাদের কোনো জিনিস বা কোনো কিছু আমার অনিচ্ছাকৃত যদি পায়ে লেগে যায় আমি সেটাকে প্রণাম করি। তো রাইট ক্রিটিসিজম ইজ ফাইন, কিন্তু আপনি কেন জিন্স পরে স্টেজে উঠে গান গাই? আমি কি প্রত্যেকটা কি প্রোগ্রামে উঠে বেনারসি শাড়ি পরে গান গাইবো?
বা তোমায় যেটা বলা হয়েছে সম্প্রতি যে কেন আপনার গালে ব্রণ, আপনি সেলিব্রিটি কিন্তু কেন আপনার গালে ব্রণ? যেই মূর্খ এই কথাটা বলেছে না, একদম পাতি কথায় মূর্খ ছাড়া আর কিছু নয়। আমার না একটা ক্রনিক ডিজিজ আছে যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা শুনে রাখুন ফিজিওলজি, যেটা ওভারির ওপরে একটা আস্তরণ থাকে। এটা শুধু আমার নয়, এটা গোটা বিশ্ব জুড়ে 60% নারীদের এই সমস্যাটা রয়েছে। এবং যখন পিরিয়ড হয় সেই পিরিয়ডটা অত্যন্ত পেইনফুল পিরিয়ড হয়, আর পিরিয়ড আসার আগে স্কিনটা অয়েলি হয়ে যায় দাদা, বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে যদি মা, বোন, মেয়ে কেউ থেকে থাকে, ওদেরকে জিজ্ঞেস করবেন একবার যে তোমাদের কষ্ট হয় না তো, বা তোমার ওয়াই আর ইউ সো ডাউন। ডোন্ট জেনারেলাইজ, ডোন্ট ক্যাটাগরাইজ। একজন নারী হিসেবে নয়, একটা ছেলেকে লম্বা হতে হবে, একটা ছেলেকে একটা মেয়ের থেকে বেশি রোজগার করতে হবে, মেয়েদেরকে খুব শান্ত টিমিড হতে হবে, মুখে মুখে কথা বলা যাবে না। কেন? ওয়াই? আমি একটা সেলফ মেড পারসন, আমি অত্যন্ত মধ্যবিত্ত একটি পরিবার থেকে উঠে আসা মেয়ে, মধ্যবিত্ত মানসিকতার মেয়ে। কিন্তু আমার বাবা মার মানসিকতা মধ্যবিত্ত ছিল না, তারা অত্যন্ত উন্নত মানের মানুষজন ছিলেন। তাই আমি এগুলো ভাবতে পারি, আমি আমার পিরিয়ড নিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই, কোনো অস্বস্তি নেই। তাই সেই জন্য আমার ব্রণ হয়। পিরিয়ডের আগে হয় দাদা, পিরিয়ডটা হয়ে গেলে অয়েলি স্কিনটা কমে যায়, তারপরে কমে যায়। এই যে ক্রমাগত আক্রমণ, সেইটা তোমার মানসিক স্বাস্থ্যকে কতটা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, বা এই মুহূর্তে তুমি সেরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ কিনা? আমি যাচ্ছি টু বি ভেরি ফ্র্যাঙ্ক টু ইউ। আমার জন্য আমি যাচ্ছি না ভাস্বতী, আমি শুরুতেই বললাম আমরা এগুলোতে অভ্যস্ত। আই টেক ইট অ্যাজ আ কনসিকুয়েন্সেস অফ মাই প্রফেশন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে আমাকে কে কী বললো না বললো অত নিয়ে আমি সত্যিই ভাবিনি। কিন্তু যখন কোয়েশ্চেন করা হয় আমার এবিলিটিকে, যখন কোয়েশ্চেন করা হয় আমার আপব্রিঙ্গিংকে, যখন কোয়েশ্চেন করা হয় আমার আমার ভদ্রতাকে, হ্যাঁ, আমার মাকে যখন মাকে নিয়ে কোনো খারাপ কথা বলা হয়, বঙ্গবিভূষণ পাওয়ার জন্য আমাকে যে যা ব্যাশিংয়ের মধ্যে দিয়ে যেতে হলো, এটা যে কোনো মানুষের হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, দেখুন আমি একজন অত্যন্ত আস্তিক মানুষ, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি ভাগ্যেও বিশ্বাস করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরকম দিন, এরকম সময়ের মধ্যে দিয়ে যেন আপনাদের যেতে না হয়। কিন্তু যে রাজ্যে আছো সেই রাজ্যের একটা অন্যতম সর্বোচ্চ পুরস্কার, সেটা পেলে তো মানুষের জীবনে আনন্দ থাকার কথা, তার বদলে এই রকম একটা সময় কেন আসছে? এটা কারা করছেন এবং তাদের উদ্দেশ্যটা কি? এটা আসলে ভোটের আগে হয়েছে বলে আরও একটু বেশি হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মানে আমি বঙ্গবিভূষণ পুরস্কারটা পেয়েছি মানে আমি তৃণমূল হয়ে গেছি, এরকম একটা ব্যাপার হয়েছে। ব্যাপারটা সেরকম নয়। এটা আমার একেবারেই আমার কাজের স্বীকৃতি, এটা আমার গানের স্বীকৃতি। এবং বিশ্বাস করো ভাস্বতী, এটা ওনারা খুব ভালো করে জানেন, এটা ওনারা জানেন। এটা একেবারেই পার্সোনাল অ্যাটাক করার জন্য বলা। এবং এইটাতে আমার মেন্টাল হেলথ ভীষণভাবে এফেক্ট করেছে। আমি ডিপ্রেশন থেকে একা লড়াই করে বেরিয়ে আসা মানুষ। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের অ্যাজ অ্যান অডিয়েন্স আরও অনেক বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু এটা আমি ভাবছি, আমি জানি এটা হবে না। এক্স্যাক্টলি। তুমি যেহেতু ভোটের কথাটা বললে, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমরা তো প্রচুর আলোচনা করেছি এটা নিয়ে যে এবার বিধানসভা নির্বাচনে ইমন চক্রবর্তী টিকিট পাচ্ছেন, যে টিকিট পাওয়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন, সেই টিকিট ইমন চক্রবর্তী পাচ্ছেন। এরপরে যদি তুমি টিকিটটা নাও এবং তুমি বিধানসভা নির্বাচনে লড়ো, আমরা ধরেই নিচ্ছি তুমি লড়বে, তাহলে তো সাংঘাতিক সোশ্যাল মিডিয়া ট্রোলিং হবে। সেটার জন্য তুমি কিভাবে প্রস্তুত? প্রথমত আমি এখনও জানি না যে আমি ভোটে লড়বো কি না, ঠিক আছে? শেষ যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন আপনারা জানতে পারবেন ইমন আছে কি নেই। ইমন এখনও অবধি নিজে জানে না। আমার কাছে আমার সত্তার জায়গা যদি তুমি বলো ভাস্বতী, আমি ভোটে লড়ি, আমি ভোটে না লড়ি, আমি মা হই কি আমি মা না হই, আমি সংসার করি কি আমি সংসার না করি, আমার কাছে সর্বাগ্রে আমার যেই সত্তা সেটা আমার মিউজিশিয়ানশিপ। আমি সেই সত্তাটাকে কোনো কিছুর জন্য কোনোভাবে অ্যাফেক্টেড হতে দেব না, এটা আমার দায়িত্ব। ইটস আ প্রমিস টু মাই মম, ইটস আ প্রমিস টু মাই ড্যাড।
কোনো কিছুর জন্য আমি ভোটে লড়ি না, আরও যা কিছু হয়ে যাক, যুদ্ধ হোক দেশে আজকে যেমন ভূমিকম্প হলো, ভূমিকম্প হোক না হোক, যা কিছু হয়ে যাক, আমার ওই সত্তাটা সর্বাগ্রে, তারপরে সমস্ত কিছু। যদি আমাকে কেউ ভোটে দাঁড়াতে বলেন কোনো দল থেকে, আমার সবার আগে ওই চিন্তাটা মাথায় আসবে, আমি সবার আগে ওইটা ভাববো, ভেবে যদি মনে হয় যে এরকম কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি, আমি তখন নেব। নিলেও আমি, আমার দর্শক বন্ধুরা জানবেন, আমি সিদ্ধান্ত না নিলেও আমার দর্শক বন্ধুরা জানবেন। তো কিন্তু তার সঙ্গে আমার গানটাকে গুলিয়ে ফেলার কি আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে ম্যাডাম রাজ্য সঙ্গীত একাডেমির একটা জায়গা দিয়েছেন, যেখানে পণ্ডিত বিক্রম ঘোষ আছেন, আরও তেজেন্দা থেকে শুরু করে সকলে রয়েছেন। কারোর নাম নিয়ে কোনো অসুবিধা নেই, ইমনের নামটা কেন আছে আমি জানি না কি হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, আমার কোনো অ্যাটিটিউডে বা আমার কোনো রকম কোনো কিছুতে আমার বন্ধুদের, আমার দর্শক বন্ধুদের যদি কোথাও খারাপ লেগে থাকে, আমার তার জন্য আমি খুবই কি বলবো, মানে ওটা আমার হাতে নেই, এইটুকুই আমি বলতে পারি। আপনাদের খারাপ লাগার জন্য আমি সরি, কিন্তু বিশ্বাস করুন আমার একটা নিজের জীবন আছে, আমার একটা নিজের ভাবনা আছে। আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, যে আপনাদের মতো সকালবেলা ঘুম থেকে উঠে তার নিজস্ব একটা রুটিন থাকে, সেই রুটিনে আমি চলি। আমাকে প্লিজ আপনাদের এক্সপেকটেশনের জন্য কোথাও বেঁধে দেবেন না, প্লিজ বেঁধে দেবেন না আমাকে। একটু ওই অনুপমদার আমাকে আমার মতো থাকতে দাও, এটুকু বলতে পারি। প্লিজ ভালোবাসবেন, আশীর্বাদ করবেন। এই যে তুমি বললে না যে বেঁধে দেবেন না, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বহুবার এই আলোচনা শুনেছি যে একটা টাইমে এসএফআই এর সাথে তুমি যুক্ত ছিলে, ভীষণভাবে যুক্ত ছিলাম। পরে যখন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার এমনি সম্পর্কটা খুব ভালো, খুব আদরের একটা সম্পর্ক, সেটাও কিন্তু মেনে নিতে অনেকের খুব 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 সমস্যা হয়েছে। কি করব এখন, উনি আমার সত্যি সত্যি মাতৃসমা। আমি কি বলবো, উনি আমার মাতৃসমা নন, মানে উনি মুখ্যমন্ত্রীর বাইরেও তো একজন নারী, উনি তো একজন ব্যক্তি মানুষ, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি সেই জায়গাটাকে, সেই রিলেশনশিপটাকে চেরিশ করি, কার কি সমস্যা হতে পারে? এই যে দল বদল মানেই তাকে আক্রমণ করতে হবে, এটার একটা মানে আমাকে দল বদল বলা হচ্ছে, সমাজে আছেই। হ্যাঁ, মানে আগে বাম শিবিরে ছিলেন, এখন সবুজ শিবিরে এসেছেন। আমি কি এসেছি, ওনারা খবরটা কি পেয়েছেন? ওনারা কি খবরটা পেয়েছেন, মানে একদম গ্যারেন্টেড যে আমি সবুজ শিবিরে চলে এসেছি, এটাকে আমি জানি না। কিন্তু আমি ওই স্নেহটাকে অগ্রাহ্য করব কি করে ভাস্বতী? আমার মায়ের মৃত্যুদিনে উনি মনে করে একটা আমাকে SMS করেছেন যে আমার বাবাকে আমি 40 বছর বয়সে হারিয়ে, মানে আমার বাবার যখন 40 বছর বয়স, আই লস্ট মাই ফাদার, হি ওয়াজ সো ইয়াং, তোমার মাও নিশ্চয়ই খুব ইয়াং। এইটুকু ওনার এই শত ব্যস্ততার মধ্যে, এই কর্মযজ্ঞের মধ্যে এই মেসেজটা তো মিথ্যে নয়। আমাদের তো এরকম ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, দাদা দিদি ওঠে না, হয় তুমি বা বলো না। কারুর সঙ্গে একটা অভিভাবকের মতো নিশ্চয়ই, কেউ, নিশ্চয়ই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সবার সেই সম্পর্কটা গড়ে উঠবে এরকম নয়, কিন্তু তোমার সেই সম্পর্কটা নিশ্চিতভাবে গড়ে উঠেছে, এবং সেটা বেশ কিছুদিন ধরেই। দিদি কিন্তু আমার গান শুনতে বরাবর খুব ভালোবাসেন। তুমি যদি আমাকে, উনি প্রথম বোধহয় আমাকে পুরস্কার দিয়েছিলেন দিদি সঙ্গীত সম্মান 2021 সালে। তখন যখন উনি আমাকে পুরস্কারটা দিচ্ছেন, উনি না গড়গড় করে কি কি গান আমার শোনেন সব বলে দিচ্ছেন, বুঝতে পারছো? সেখানে কিন্তু প্রাক্তন তুমি যাকে ভালোবাসো নেই, মানে আমার 2012-13 সালে গাওয়া গান দিদি কিন্তু গড়গড়। আমি না ইউটিউবে তোমার গান শুনি, এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি, বুঝতে পারছো? বা কোনো গান শুনে এক ঘর ডেলিগেটের সামনে উঠে দাঁড়িয়ে যে আমাদের সকলের ইমনকে ওর গানের জন্য স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত, এই কথাগুলো কে বলে ভাস্বতী? এই কথাগুলো তো মিথ্যে নয়। তার মানে এই নয়, বিশ্বাস করুন, যে আমি একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে গেলাম। এটা তো ভালোবাসার জায়গা। আর একটা কথা আমি এটা বলতে চাই, আমি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হই, তাহলে সমস্যাটা কোথায়? এইটা কি আমার গণতান্ত্রিক অধিকার নয়? যারা আমাকে এই কথাগুলো বলছেন, প্রথমত তারা জানেনই না আমি ভোটে দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না, সেটা কিন্তু একদম ডিফারেন্ট একটা গল্প, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে যে যদি ধরুন আমি দাঁড়াই,
আমি লালের হয়ে, সবুজের হয়ে, গেরুয়ার হয়ে, কারোর হয়ে একটা আমি ভোটে দাঁড়িয়ে গেলাম, এটা কি আমার গণতান্ত্রিক অধিকার নয়? এটার মধ্যে আমি বুঝতে পারছি না, একটা স্বাধীন দেশে যেখানে আমরা আমরা বলি যে আমাদের দেশটা স্বাধীন, এটা একটা গণতান্ত্রিক দেশ, সেখানে আমার আইডিওলজির জন্যে, আমার ভাবনা চিন্তার জন্য কেন আমাকে ব্যাশিং করা হবে? তাহলে আমি যদি বলি আপনার প্রোফাইলে গিয়ে তো আমি দেখতে পাচ্ছি আপনি অমুক দল করেন, সেই জন্য আপনি ইচ্ছে করে আমাকে এটা বলছেন, এটা আমি বলতে পারি না? এবং আমি দেখছি একটা দলের কাছ থেকে এটা আসছে, কিন্তু আমি এখন সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু আমি আগে তো দেখেছি, মানে এমন কোনো একটা কথা বলে দিল, আমি গিয়ে দেখলাম তার প্রোফাইলে হ্যাঁ ওই দলটাই। মানে তুমি গেরুয়া শিবিরের কথা বলছো না? আমি অত কিছু আর বলতে চাইছি না, কিন্তু একটা পার্টিকুলার দল, বুঝতে পারছো? তো সেটা কেন? কিসের ফ্রাস্ট্রেশন? ফেসবুকটা কি প্রতিবাদ করার জায়গা? আর যারা এত বড় বড় কথা বলছেন, ভাস্বতী আমি কি অভয়াকাণ্ডের সময় রাস্তায় নামিনি? সামনের সারিতে কে ছিল? সামনের সারিতে কটা মুখ দেখেছিল, তার মধ্যে কি ইমন চক্রবর্তী ছিল না? রাতের পর রাত জেগে সমস্ত কিছু অর্গানাইজ করে আমি রাস্তায় নামিনি? কোথায়? তারপরেও তো দিদি আমাকে বঙ্গবিভূষণটা দিলেন। কোথায় দিদি তো তখন বললেন না? সরি, মানে আমি বলছি, আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমি কোনো, আবারও বলছি, আমি দল বল হ্যানা ত্যানা নিয়ে কোনো কথা বলছি না, আমি তো নেমেছি রাস্তায়, তা আমাকে তো ওনাদের ব্যান করে দেওয়া উচিত ছিল। তুমি আমাকে বহুবার প্রশ্ন করেছো যে ইমন এরকম অভয়াকাণ্ডের পরে আমরা অনেককে দেখছি যে তারা কাজ পাচ্ছেন না। একদম। ভাস্বতী, আমি তো সবার কথা বলতে পারবো না, আমি তো পেয়েছি। আমি তোমাকে প্রত্যেকবার বলেছি যে আমি তো শো করছি, তো আমি কি করে সেটাকে মিথ্যে বলবো? তুমি বলো, আমি কি করে সেটাকে মিথ্যে বলবো? আর অনেকের সমস্যা হয়েছে যে দিদিকে কেন আমি মাতৃসমা বলেছি। মাতৃসমা শব্দটা কতটা সুন্দর একটা শব্দ। যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমাকে জন্মদিনে শাড়ি পাঠান, আমার অ্যানিভার্সারিতে আমাকে উইশ করেন, তার সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক হবে না? সেটা তো হবেই। আমি কি এটা অস্বীকার করতে পারি যে উনি আমার মুখ্যমন্ত্রী? আমি কি এটা অস্বীকার করতে পারি যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী? কি করে অস্বীকার করব? যেটা সত্যি সেটা সত্যি, গোটা পৃথিবী মেনে নিয়েছে। আমি এটা অস্বীকার করে দেবো উনি আমার মুখ্যমন্ত্রী নন, নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নন? আরে এটা হয় না এইভাবে। ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। অত সহজ নয়। একদম। এবার বিধানসভা নির্বাচনে ওই প্রশ্নতেও যাবে যে ইমন প্রার্থী হচ্ছে, সেরকম আলোচনা হচ্ছে উত্তরপাড়া থেকে প্রার্থী Oh my হচ্ছে। God! এটার একটা মজার ব্যাপার আছে, কারণ অনুপ ঘোষাল ওখানের বিধায়ক ছিলেন, সেখানে একটা গানের যোগ রয়েছে। কাঞ্চন মল্লিক তো আছেনই এই মুহূর্তে, যে এই যে বারবার শিল্পীদের একটা যোগ উত্তরপাড়ার সঙ্গে, সেটা কেন তোমার মনে হয় যে এই যোগটা আছে? এবং সেরম একটা যোগের জায়গা থেকে যদি তুমি প্রস্তাব পাও, কিরম ভাবে দেখবে উত্তরপাড়াটাকে, কিরম ভাবে দেখবে? আমি জানি না আমি কিরকম ভাবে দেখব। তবে উত্তরপাড়া আমার বাড়ির খুবই কাছে। আমি বেলুড়ে পড়াশোনা করেছি। সেগুলো না মানে এখন ভাবার বিষয়, কিন্তু আদৌ সেই প্রস্তাব আমার কাছে আসবে কিনা, আদৌ সেই প্রস্তাব আমি গ্রহণ করব কিনা, আর তো খুব বেশি দিন দেরিও নেই, এখনো তো কেউ কোনো প্রস্তাব করে। তো এখনো তো আমার কাছে কোনো খবর নেই যে আমি ভোটে দাঁড়াচ্ছি। কিন্তু যারা ভোটে দাঁড়ান, যেমন দেবদা যেভাবে একসঙ্গে রাজনীতি এবং তার সিনেমা, তার ক্রাফট, এই দুটোকে একসঙ্গে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা অনবদ্য। আবার অনেককে আমরা মেজারেবলি ফেল হতেও দেখেছি। হ্যাঁ, তো সবটা নিয়ে আমাকে তো ভাবতে হবে। আমার এটা ইটস আ কোয়েশ্চেন অ্যাবাউট মাই ক্যারিয়ার, ইটস আ কোয়েশ্চেন অ্যাবাউট মাই লাইফ। আমার একটা হ্যাঁ বা না, এই সিদ্ধান্তটা কিন্তু আমার আগামী জীবনটাকে ডিফাইন করে দেবে। না, উত্তরপাড়া যেরকম সত্যি তোমার বাড়ির খুব কাছে, তারপর উত্তরপাড়া খুব আলোচনায় আছে। আমরা এটাও শুনেছি যে বাম শিবির থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে লড়তে পারেন, যিনিও অত্যন্ত নামী মুখ রাজনীতিতে। এই সমস্ত দিকটা বিচার করে যদি উত্তরপাড়ার দায়িত্ব সত্যি তোমার কাছে আসে নির্বাচনে লড়ার জন্য, সেখানে তুমি উত্তরপাড়াকে কিরমভাবে দেখবে? বাবা, তুমি তো যার নাম বলে দিলে মীনাক্ষী, ও তো মানে একেবারে পোড় খাওয়া রাজনীতিক,
এবং আমি খুবই পছন্দ করি ওনাকে। আমি ওনার কথা, ওনার প্রত্যেকটা জিনিস, আই লাইক এভরিথিং অ্যাবাউট হার। কিন্তু যদি আমার কাছে সেই প্রস্তাব এসে থাকে, তাহলে যদি আমাকে লড়তে হয়, আমি লড়ার মতো করে লড়বো। আমি কোনো ময়দান থেকেই পিছিয়ে যাইনি, কোনো দিন যাইনি, জীবনের ময়দান থেকেও যাইনি, আমার সঙ্গীতের ময়দান থেকেও যাইনি। যদি আমার কাছে ফাইনালি কোনো অফার আসে, আমি বলতেই পারি যে না ভাস্বতী, এই কথাগুলো আমার সাথে বলো না, কারণ আমি করছি না, আমি নেই, আই এম নট দেয়ার। আমার কাছে তো প্রস্তাবটা আগে আসতে হবে ভাস্বতী, তারপরে তো আমি ভাবনা চিন্তা করার জায়গায় যাব, তাই না? তো আমার কাছে তো কোনো প্রস্তাব আসেনি। আবারও আমি বলছি, আমার কাছে সর্বাগ্রে আমার সঙ্গীত। আমাকে দেখতে হবে যে আমার সঙ্গীতটা এফেক্টেড হচ্ছে কিনা। আমি তো একজন আইকন হতে চাই আমার মিউজিকে। রাজনীতিটা কোনোদিন আমার প্রফেশন তো হতে পারে না। আর রাজনীতি এমন একটা জিনিস, এটা না খুব বড় দায়িত্বের একটা জায়গা, খুব দায়িত্ব গো। এটা ছেলে খেলার জায়গা নয়। যারা পোড় খাওয়া রাজনীতিক, সেটা মমতা ব্যানার্জি হতে পারেন, সেটা মোহাম্মদ সেলিম হতে পারেন, সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন। হ্যাঁ, আমি 3টে শিবিরের কথাই বলছি যাতে কেউ একজন রাগ না করে। তাদের গোটা জীবনটা দিয়ে দিয়েছেন এটার পেছনে, তারা গোটা জীবনটা দিয়ে দিয়েছেন তাদের এই সমাজের জন্যে, তাদের দলের জন্যে। আমি কোথা থেকে একটা উটকো উড়ে এসে জুড়ে বসলাম, সেইভাবে বোধহয় হয় না। আর যদি হয়, তাহলে আইল গিভ মাই 100%। এটার মতো কোনো ভুল নেই, সেটা উত্তরপাড়া হোক, দক্ষিণপাড়া হোক, চকপাড়া হোক, যাই হোক। কিন্তু আবারও বলছি, আমার লড়াইয়ের জায়গা আমার মিউজিক। আমার লড়াইটা আমার সাথে আমার লড়াইটা এখন যে সোশ্যাল মিডিয়া ট্রোলিংটা হচ্ছে, সেখান থেকে নিজের স্যানিটি নিয়ে, নিজের মানসিকতার জায়গা নিয়ে খুব ঠান্ডা হয়ে বেরিয়ে আসা। আমার শেষ প্রশ্ন, আমরা এটাই মনে করি যে যিনি পারেন তিনি সব পারেন, এরকম একটা আশা তোমার থেকে তো আমাদের ডেফিনেটলি আছে। তুমি সাইবার সেলে কমপ্লেন করেছো। ইয়েস। হয়তো তোমার জায়গায় থাকলে অনেকে এটা করতেন না, কারণ মনে করতেন করে কি লাভ, হতাশ হয়ে যান অনেকে, সেই জায়গা থেকে করেন না। কিন্তু তুমি করেছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি সেটা নিয়েই জানতে চাই শেষে, যে সেখানে যাওয়া, কমপ্লেন করা, এখানে কোনো আশার আলো দেখতে পাচ্ছ কিনা? সত্যি কথা বলতে কি, যে আমি যে খুব একটা আশার আলো দেখতে পেয়েছি সেরকমটা কিছু নয়। কারণ আমাকে যেটা বলা হলো, এবং এটার মধ্যে এটা কথাটাও ঠিক, আমি অনেক প্রোফাইল রিপোর্ট করতে গিয়েও দেখেছি যে যেটাকে আমরা অ্যাবিউসিভ অ্যাটিটিউড বলে থাকি, যেহেতু এটা একটা আমেরিকান সফটওয়্যার, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের কাছে ওটা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ নয়। তো সেই ক্ষেত্রে আমি কমপ্লেন করেছি, কিন্তু সেটা কতটা ফ্রুটফুল হবে আমি জানি না। কিন্তু যারা আমাকে নিয়ে নয়, যারা আমার মাকে নিয়ে খারাপ কথা বলেছেন, মানুষটা নেই, মানুষটা মৃত ইন দ্য সেন্স শারীরিকভাবে নেই, এই পৃথিবীতেই নেই, কোথাও, কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো পাড়ায়, কোথাও আমার মা নেই। শি ইজ গন ফ্রম দিস আর্থ। মা এখন ইউনিভার্সের কোথাও না কোথাও আছেন। এবং সেই আমার মাকে নিয়ে যখন বলা হচ্ছে যে মাকে ডাকুন, পাঁচালী আপনি গিয়ে যে বঙ্গবিভূষণ পেয়েছেন, আপনার মাকে ডাকুন, দিস ইজ আমার কাছে এটা, যদি কোনো মানুষ সুইসাইডাল হন না, এবং যদি কোনো মানুষ অত্যন্ত ওভার সেন্সিটিভ হন, এটাই কাফি, জানো তো, আজকালকার দিনে এই কথাটাই কাফি। ইটস নট আ জোক, মাই মাদার ইজ নট আ জোক। এটা আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি। আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলুন, আমি ভোটে দাঁড়াই, ভোটে না দাঁড়াই, ভোটে দাঁড়ালেও আমাকে নিয়ে ট্রোলড হবে, ভোটে না দাঁড়ালেও বলবে চটি চেটে টিকিট পাইনি। আমি দুটোর জন্যই প্রস্তুত হয়ে বসে আছি। আমার চামড়া মোটা হয়ে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে। আমার মাকে কেন ডাকবেন আপনারা? আমার বাবাকে নিয়ে কেন খারাপ কথা বলবেন? আমার বরকে নিয়ে কেন খারাপ কথা বলবেন? ওনারা কি করেছেন আপনাদের? আমি কি করেছি? এই সমস্ত কিছু ভাবনার পরে আমার এটা মনে হয়েছে যে সব চুপ থাকার একটা লিমিট আছে। Ignorance is a bliss, but not all the time. Ignorance is not always a bliss, trust me. সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার কমপ্লেন করা উচিত। আমি আমার থানায়, আমার লোকাল থানাতেও একদম প্রোফাইল দিয়ে, 5-6টা প্রোফাইল দিয়ে, তাদের কমেন্ট দিয়ে
প্রোফাইলের লিংক দিয়ে তাদের বাড়ির ঠিকানা ফিকানা সব বের করে আমি দিয়ে এসেছি। এখন পুরোটাই প্রশাসনের হাতে, পুলিশের হাতে, সাইবার সেলের হাতে। তারা কি করবেন তারা বুঝবেন। আমাকে যদি এর জন্য আরও দূরে যেতে হয় আমি যাব, কিন্তু এটা আমি এর শেষ দেখে ছাড়বো ফর শিওর।